হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো আর পড়াশোনাও খুব ভালো করে চলছে। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন লেকচার ক্লাস, যেটা হবে লিপিড প্রোফাইলের ওপর। ঠিক আছে, তো লিভার ফাংশন টেস্ট আমি কমপ্লিট করে দিয়েছি, তার সাথে তোমার হচ্ছে থাইরয়েড প্রোফাইল যেটা, সেটাও আমি কমপ্লিট করে দিয়েছি। তো এবার আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিপিড প্রোফাইল। তো লিপিড প্রোফাইল কি আর সেইটার কি কাজ, তার কি নর্মাল রেঞ্জ আছে, কি স্পেসিমেন কালেকশন কি করতে হবে, কিভাবে টেস্ট করব, তার ইনক্রিজ ডিক্রিজ যে কন্ডিশনগুলো আছে, তো টোটালটা এই ভিডিওটাতে দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ করবে না, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। আর যারা চ্যানেল নতুন হয়ে আছো তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর আমার চ্যানেলে এরকম আরও অনেক থিওরি লেকচার ক্লাসের ভিডিও পাবে, তো তোমরা প্লিজ গোটা চ্যানেলটাকে একবার ভিজিট করে নিও। তো এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করে দিই। তো লিপিড প্রোফাইল কি সেটা আগে দেখব। তো লিপিড প্রোফাইল টেস্ট ইজ এ গ্রুপ অফ টেস্ট। তো এই লিপিড প্রোফাইল কিন্তু শুধুমাত্র একটা টেস্ট প্যারামিটার নয়, এটা অনেকগুলো গ্রুপ অফ টেস্ট নিয়ে তৈরি। হুইচ ইনক্লুড, কী কী ইনক্লুড আছে দেখবো এর মধ্যে। তো লিপিড প্রোফাইলের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার টোটাল কোলেস্টেরল। ঠিক আছে, তো টোটাল কোলেস্টেরল, তারপরে হচ্ছে ট্রাইগ্লিসারাইড যেটাকে আমরা মানে শর্ট ফর্মে টিজিও বলে থাকি, তার সাথে হচ্ছে এইচডিএল মানে হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এলডিএল মানে হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, অ্যান্ড হচ্ছে ভিএলডিএল মানে ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন। ঠিক আছে, তো এইগুলোর ফুল ফর্মটা এখানে লেখার জায়গা নেই বলে লিখিনি, কিন্তু এটা লিখে দেওয়া উচিত ছিল। তো এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। ঠিক আছে, এইচডিএল মানে হচ্ছে হাই ডেনসিটি মানে বেশি ঘনত্বের, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। ওকে, তো সেম এটা হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা হচ্ছে ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন। তো স্পেলিংটা উপরটা দেখেই বাকিগুলো করে নিতে পারবে। তো এবার আমরা দেখব যে এই যে টেস্টগুলো আমরা করব, তো কেন করার দরকার আছে আমাদের শরীরে। লিপিড প্রোফাইল টেস্ট করার সিগনিফিকেন্স বা প্রয়োজনীয়তাটা বা ইন্ডিকেশন কি আছে সেটা জানার আগে আমাকে জানতে হবে যে আমার কোলেস্টেরলটা কী জিনিস এবং সেটা আমার শরীরে কী ধরনের রোল প্লে করে। ঠিক আছে, তো কোলেস্টেরল যেটা, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে লিপিড। লিপিড মানে হচ্ছে ফ্যাট, মানে হচ্ছে একটা ওয়াক্সি সাবস্টেন্স। ওয়াক্সি মানে কি? ফ্যাট, মোম জাতীয় জিনিস, মানে হচ্ছে চর্বি জাতীয় জিনিস। ঠিক আছে, তো এই কোলেস্টেরলটা কি? এটা একটা ওয়াক্সি সাবস্টেন্স। ঠিক আছে, এটা একটা ওয়াক্সি সাবস্টেন্স। এটা কোথা থেকে সিনথেসিস হয়? সিনথেসিস ফ্রম লিভার। ঠিক আছে, যে কোলেস্টেরলটা আছে সেটা আমাদের সিনথেসিস হচ্ছে লিভার থেকে। আর কিছু ফ্যাট যেটা আমরা বাইরের খাবারের মাধ্যমে ইনটেক করি, তো সেটা তো দু ধরনের আমরা শরীরে যে ফ্যাট বা হচ্ছে যে তোমার কোলেস্টেরলের যে চাহিদাটা আছে সেটা দুটোভাবে পূরণ হয়। একটা আমাদের বডি মানে আমাদের লিভার সিনথেসিস করে, আর কিছু আমরা ডায়েট থেকে নিই। ঠিক আছে, তো মানে যেগুলো হচ্ছে চর্বি জাতীয় জিনিস, যেমন হচ্ছে যে ঘি, তারপরে দুধ, মাখন, ছানা, এইসব জিনিসগুলোতে কিছু তোমার হচ্ছে ফ্যাট জাতীয় জিনিস থাকে, যেগুলো ফ্যাটি খাবার, মাটন ফাটন এসবগুলোতে চর্বি থাকে, রেড মিট যেগুলো বলা হয়, তো সেগুলো। ঠিক আছে, তো কিছুটা আমাদের বডি সিনথেসিস করছে লিভার, আর কিছুটা আমরা খাবারের মাধ্যমে নিচ্ছি। ঠিক আছে, তো এটা কি কাজ করে না, হেল্প ইন দ্য প্রোডাকশন অফ দ্য স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন বলতে হচ্ছে যেমন কর্টিসল, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, তো এইসবগুলো হচ্ছে আমার স্টেরয়েড হরমোন। ঠিক আছে, তো এই স্টেরয়েড হরমোনগুলোর যে ইস্ট্রোজেন, তো এগুলো হচ্ছে স্টেরয়েড। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে প্রোডাকশন করতে সাহায্য করছে, হেল্প ইন দ্য প্রোডাকশন অফ দ্য স্টেরয়েড হরমোন। তো আমাদের শরীরে যে স্টেরয়েড হরমোন, যে সেক্স হরমোনগুলো আছে, তো সেইগুলো, তার সাথে হচ্ছে কর্টিসল, যেটা আমাদের কি করে না হচ্ছে যে আমাদের যে টেনশনে যখন থাকি, তো আমাদের স্ট্রেসটাকে কন্ট্রোল করে, তো এটা হচ্ছে কর্টিসল হরমোন। তো সেইগুলোকে এই প্রোডাকশনের জন্য হেল্প করছে কে? কোলেস্টেরল। ঠিক আছে, তো তারপরে হচ্ছে কি না, হেল্প ইন দ্য সিনথেসিস অফ ভিটামিন ডি। তো ভিটামিন ডি এর সিনথেসিসেও কিন্তু কোলেস্টেরল আমাদের হেল্প করছে। তার সাথে হচ্ছে ফর্মেশন অফ সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন যখন তোমরা সেলের যে স্ট্রাকচারটা আছে বা আউটার লেয়ার আছে, তো সেটা যখন তোমরা পড়বে সেখানে দেখবে সেলের মধ্যে একটা লিপিডের লেয়ার থাকে, প্রোটিন, লিপিড এরকম করে চেন আকারে থাকে। তো সেই লিপিডটা যে সেলের যে মেমব্রেন তৈরিতে, সেটাও কিন্তু লিপিড বা হচ্ছে যে কোলেস্টেরল, সেটা আমাদের হেল্প করছে। তো তারপরে হচ্ছে হেল্প ফর্মেশন অফ বাইল সল্টস অ্যান্ড বাইল অ্যাসিড। তো যে বাইল সল্ট থাকে, যেটা গল ব্লাডারের মধ্যে যে পিত্তটা যে তৈরি হয়, বাইল সল্ট, বাইল পিগমেন্ট যেগুলো আমরা বলি, তো সেই বাইল সল্ট বা বাইল অ্যাসিড যেটা, তো সেটার প্রোডাকশনে এটা হেল্প করছে। তাহলে এর এতগুলো কাজ হচ্ছে কি, কোলেস্টেরল বা লিপিডের কাজ হচ্ছে এতগুলো। কি কি আরেকবার রিভাইজ করে নেব। তো এটা হচ্ছে একটা ওয়াক্সি সাবস্টেন্স, মানে মোমের মতো চর্বি জাতীয়, ফ্যাট জাতীয় একটা জিনিস, যেটা কিনা সিনথেসিস হচ্ছে কোথা থেকে? ফ্রম লিভার থেকে, আর কিছুটা আমরা খাবারের মধ্যে
খাবারের সাহায্যে ইনটেক করছি। এটা হেল্প করছে ইন দ্য প্রোডাকশন অফ দ্য স্টেরয়েড হরমোন, আমাদের শরীরে যে স্টেরয়েড হরমোনগুলো আছে তাদের প্রোডাকশনে সাহায্য করছে। হেল্প ইন দ্য সিনথেসিস অফ ভিটামিন ডি, ভিটামিন ডি এর সিনথেসিসে সাহায্য করছে। ফর্মেশন ইন দ্য সেল মেমব্রেন, মানে সেল মেমব্রেনের একটা লেয়ার থাকে লিপিডের, তো সেই লিপিডের সেই ফাংশনটা হচ্ছে সেল মেমব্রেনের মধ্যে যে লিপিডটা থাকে তো সেটাতে সাপ্লাই দেওয়া। হেল্প ইন দ্য ফর্মেশন অফ দ্য বাইল সল্টস অ্যান্ড দ্য বাইল অ্যাসিড। ঠিক আছে, তো এতগুলো ফাংশন হচ্ছে আমার কোলেস্টেরলে। কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এত যদি কার্যকরী তাহলে কোলেস্টেরলটা আমাদের শরীরে খারাপ কেন? আমাদের কেন কোলেস্টেরল লিপিড বা লিপিড প্রোফাইল তারপরে হচ্ছে টিজি এসবগুলো টেস্ট করতে কেন বলা হয়? আমাদের শরীরের জন্য লিপিড প্রোফাইল কোলেস্টেরল খারাপ কেন বলা হয়? খারাপ, প্রত্যেকটা জিনিস তখনই খারাপ হয় যখন সেটা নর্মাল রেঞ্জের তুলনায় বেশি পরিমাণে শরীরে প্রেজেন্ট থাকে। প্রত্যেকটা জিনিসের যেরকম রিকোয়ারমেন্ট বা ডিমান্ড আছে বডিতে, সেরকম যদি সাপ্লাই থাকে বা বডি যদি প্রডিউস করে বা আমরা বাইরে থেকে খাবারের মাধ্যমে যদি সেই কোয়ান্টিটিটা ইনটেক করি, তাহলে আমাদের শরীরে কোনো কিছুরই সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যদি এক্সেস পরিমাণে কোলেস্টেরল আমাদের শরীরে যদি মানে লিভার সিনথেসিস করছে বা বাইরে থেকে আমরা খাবারের মাধ্যমে বেশি পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি, তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এবং এটা ডিরেক্টলি রিলেটেড কিসের সাথে না হার্টের সাথে। তো সব থেকে মারাত্মক হচ্ছে এইখানে হার্টের সাথে রিলেটেড। তো এই যে লিপিড বা কোলেস্টেরল যেটা আমরা বলছি, যেটা আমরা বলছি ফ্যাট, তো সেটা বেশি হয়ে গেলে কি হয়, যখন আমাদের শরীরে সেটা বেশি পরিমাণে নর্মালের থেকে বেশি পরিমাণে মানে প্রেজেন্ট থাকে, তখন এটা কি করে যে আর্টারি থাকে, যে হার্টের যে আর্টারি থাকে মানে ধমনী যেটা থাকে, তো সেই ধমনীর গায়ে এরকমভাবে ডিপোজিট পড়তে শুরু করে, ঠিক আছে। তো ধমনীর যে ভিতরের যে মানে হোলটা আছে, যে ছিদ্রটা আছে, সেটার মধ্যে দিয়ে তো ব্লাড পাস করছে। তো যখন এইগুলো মানে বর্জ্য পদার্থের মতো যখন এরকমভাবে স্টোর হয়ে যাবে, এক্সট্রা কোলেস্টেরলগুলো যখন এখানে স্টোর হয়ে যাবে লিপিডগুলো, তখন কি হবে, তার যে প্যাসেজটা আছে সেটা সরু হয়ে যাবে। তো যার ফলে কি হবে না, যে ব্লাডটা যে এর মধ্য দিয়ে যাচ্ছিল, যে আমাদের আরবিসিগুলো যেগুলো বা ডাব্লিউবিসি যা এর মধ্য দিয়ে পাস করছিল, সেটার কি হবে, সেটা অবস্ট্রাকশন তৈরি হবে, একটা বাধাপ্রাপ্ত হবে, বা এই যে হোলটা আছে সেটা শ্রিঙ্কেজ হবে, মানে ছোট হয়ে গেছে প্যাসেজটা। মানে ব্লাডটা তো ফোর্সে আমাদের হার্ট কি করছে, পাম্প করছে ব্লাডটাকে, তো সেটা খুব দ্রুত গতিতে শরীরের বাকি যে পার্টগুলো আছে সেগুলোতে পৌঁছে দিচ্ছে। তো এত ফোর্সফুলি ব্লাডটা যাচ্ছে যে গোটা অর্গানে এটাকে পৌঁছাতে হবে। তো এখানে যদি আমার এই আর্টারির দেওয়ালের মধ্যে যদি কোনো ফ্যাট জমে যায়, তাহলে কি হবে, ভিতরের যে হোলটা ছিল সেটা সরু হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, ব্লাডগুলো এখানে আটকে যাচ্ছে, ব্লাডটা মানে সাপ্লাই হতে পারছে না, এর মধ্য দিয়ে যেতে পারছে না। তখন কি হবে, ব্লাডটা এখানে ধীরে ধীরে যাচ্ছে বা কোনো জায়গায় এখানে আটকে যাচ্ছে। তো তখন কি হবে, সেটা হচ্ছে ব্লকেজ তৈরি হবে, যার ফলে কি হবে, ব্যথা হবে, বুকে ব্যথা, চেস্ট পেন, অ্যাংজাইটি, তো এই জিনিসগুলো তৈরি হবে। পেশেন্ট কি হবে, খুব আনকমফর্টেবল ফিল করবে, একটা আনইজি ভাব থাকবে, ঘাম দেবে পেশেন্টের, মানে অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হবে, বুকে ব্যথা তৈরি হবে এবং পেশেন্ট সেন্সলেসও হয়ে যেতে পারে। তো এই যে কন্ডিশনটা, এটাকে বলা হচ্ছে আর্থেরোস্ক্লেরোসিস। ঠিক আছে, তো এখানে দেখবে পরে যখন লিখেছি এখানে আর্থেরোস্ক্লেরোসিস বলে টার্ম একটা ইউজ করেছি। তো তোমাদের সবাইকে বলে রাখি যে আর্থেরোস্ক্লেরোসিস কিন্তু শর্ট নোটের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা যদি আর্থেরোস্ক্লেরোসিস নিয়ে কোনো নোট প্রিপেয়ার না করে থাকো, তাহলে সেটা এক্ষুনি করে নাও, কারণ হচ্ছে এটা তোমাদের শর্ট নোটে কিন্তু পড়বেই, মাস্ট, একদম ম্যান্ডেটরি। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, যে আর্টারির মধ্যে যে মানে লিপিডগুলো যেগুলো ফ্যাটগুলো যেগুলো জমে যাচ্ছে, যার ফলে ব্লাডটা এখানে পাস করতে পারছে না। তো এটা একটা হচ্ছে হার্টের একটা ডিজিজ। ঠিক আছে, তো এবারে দেখবো নর্মাল রেঞ্জ কি আছে। তো আমি যেটা বললাম যে নর্মাল রেঞ্জের তুলনায় যখন বেশি পরিমাণে আমাদের সেরামে যখন প্রেজেন্ট থাকছে, তখন সেটা আর্টারির দেওয়ালে গিয়ে জমে যাচ্ছে। তো নর্মাল রেঞ্জটা কি আছে জানতে হবে তাহলে। তো টোটাল কোলেস্টেরলের যে নর্মাল রেঞ্জ আছে সেটা হচ্ছে লেস দ্যান 200 mg পার ডিএল, মানে হচ্ছে 200 মিলিগ্রাম পার ডিএল, মানে 200 থেকে কম থাকতে হবে। ঠিক আছে, লেস দ্যান 200 মিলিগ্রাম পার ডিএল। আর ট্রাইগ্লিসারাইড হচ্ছে লেস দ্যান 150 mg পার ডিএল। এইচডিএল হচ্ছে 40 থেকে 60 মিলিগ্রাম পার ডিএল। ঠিক আছে, তো এই এইচডিএলটা যদি আবার 40-এর থেকে নিচে নেমে যায়, তাহলে এটা একটা রিস্ক ফ্যাক্টর তৈরি করে। রিস্ক ফ্যাক্টর কেন আমি পরে বলছি কেন, কারণ হচ্ছে এইচডিএলটাকে বলা হয় গুড কোলেস্টেরল, এটা হচ্ছে ভালো কোলেস্টেরল। এটা যার যত বেশি থাকবে তার হার্ট তত ভালো থাকবে। ঠিক আছে, কারণ এ হচ্ছে যে ব্যাড কোলেস্টেরলগুলো আছে তার থেকে আমাদের হার্টকে প্রোটেক্ট করছে বা আমাদের শরীরকে প্রোটেক্ট করছে। ঠিক আছে, তো এ
এ হচ্ছে কিসের মতো কাজ করে? পুলিশ। যদি তোমরা ধরে নাও যে এ হচ্ছে ট্রাফিক পুলিশ, HDL হচ্ছে ট্রাফিক পুলিশ, আর যেগুলো গুন্ডা জাতীয় যেগুলো আছে, গুন্ডা চোর বদমাস, সেটা হচ্ছে এই LDL, ঠিক আছে। এ হচ্ছে ব্যাড, এ হচ্ছে কি? ব্যাড কোলেস্টেরল, এ হচ্ছে ব্যাড কোলেস্টেরল। কাকে না? LDL কে বলা হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিনকে বলা হয় ব্যাড কোলেস্টেরল, আর HDL কে বলা হচ্ছে গুড কোলেস্টেরল। এ হচ্ছে ভালো, এ ভালো পুলিশ, ঠিক আছে। আর এ হচ্ছে চোর ছাচোর ডাকাত, যেগুলো মানে ছিনতাই করে, বদমাইশি করে, সমাজকে মানে নোংরা করে, তো এ হচ্ছে LDL, ঠিক আছে। তো এর নর্মাল রেঞ্জ কি হতে হবে? লেস দ্যান 150 mg/dl, মানে এই 150 থেকে ব্লাডে কিন্তু তার রেঞ্জটা কম থাকতে হবে, তবেই পেশেন্টটা কিন্তু ঠিক থাকবে। 150 ক্রস করে গেলে সে কিন্তু হাই রিস্কের মধ্যে চলে যাচ্ছে। তার সাথে হচ্ছে VLDL 2 থেকে 30 mg/dl। তো এই হচ্ছে আমার নর্মাল রেঞ্জ। নর্মাল রেঞ্জগুলো কিন্তু কঠিন কিছু নয়। টোটাল কোলেস্ট্রল হচ্ছে 200 থেকে কম হতে হবে, আর সবগুলোরই যে ইউনিট আছে সেটা হচ্ছে mg/dl, তো সেই জন্য কনফিউশনের কোনো জায়গা নেই, ঠিক আছে। টোটাল কোলেস্ট্রল হচ্ছে অনেক জায়গায় 200 থেকে 250 দেওয়া থাকে, তো এভারেজ যেটা ওভারঅল সব জায়গায় অ্যাকসেপ্টেড সেটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু, মানে 200 অথবা 200 থেকে কম, ঠিক আছে। ট্রাইগ্লিসারাইড হচ্ছে লেস দ্যান 150, LDLটাও লেস দ্যান 150, HDL হচ্ছে 40 থেকে 60, আর হচ্ছে VLDL হচ্ছে 2 থেকে 30, ওকে। তো এই হচ্ছে নর্মাল রেঞ্জ। তো এবার আমাকে দেখতে হবে যে স্পেসিমেন কালেকশন কিভাবে করব, ঠিক আছে। তো লিপিড প্রোফাইলের জন্য তোমরা জানো যে বায়োকেমিস্ট্রির অলমোস্ট সব ধরনের টেস্টের জন্যই পেশেন্টকে ফাস্টিংয়ে ব্লাড নেওয়াটা প্রেফার করা হয়। কারণ কি? কারণ হচ্ছে যে তার মধ্যে সুগার, ইউরিয়া, ক্রিয়েটিন যা বায়োকেমিস্ট্রি টেস্ট থাকে সবগুলোতে কি হয়, যদি পেশেন্ট খেয়ে আসে তাহলে কি হয়, স্যাম্পেলটা লাইপেমিক হয়ে যায়, ঠিক আছে। তার সাথে সাথে যে খাবারটা, যে ফুডটা সে ইনটেক করেছে সেটার অ্যাবজর্পশন শুরু হয়ে যায় আধ ঘন্টার মধ্যে। আমরা যে খাবারটা খাই সেই খাবারটা আমাদের স্টমাকে যাওয়ার পর সেটা কি হয়, অ্যাবজর্পশন শুরু হয়ে যায়। তো সেই অ্যাবজর্পশনের জন্য কি হয়, স্যাম্পেলটা লাইপেমিক হয়ে যায়, ঠিক আছে। লাইপেমিক মানে কিছু নয় যে সেরামটা আমরা দেখি ক্লিয়ার একটা সেরাম না, সেটা হেজি হয়ে যাবে, মানে দুধের মতো সাদা টাইপের একটু হোয়াইটিশ একটু ভাব হবে, তো সেই স্যাম্পেলটাকে বলা হয় লাইপেমিক স্যাম্পেল। তো কোনো পেশেন্ট যদি খাবার খেয়ে যদি স্যাম্পেল দেয়, স্যাম্পেল যেহেতু লাইপেমিক হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, সেরাম যদি ক্লিয়ার না হয় তাহলে কি হবে, তার মধ্যে অনেকগুলো মলিকিউলস প্রেজেন্ট থাকছে, যেহেতু আমরা খাবারটা খেয়েছি সেটার অ্যাবজর্পশন হয়ে গেছে। তো যে রিয়েজেন্টের সাথে আমরা মিক্স করে যেটার রেজাল্ট ট্রিট করব, তখন কি হবে, এক্সট্রা মানে হচ্ছে ফলস পজিটিভ দিয়ে দেবে বা ফলস হাই রেজাল্ট দিয়ে দেবে। যেহেতু অন্য আদার্স মলিকিউল তার মধ্যে যুক্ত হয়ে গেছে, তো সেগুলো কি হবে, কালার নিয়ে নেবে এবং হেজি হয়ে যাবে স্যাম্পেলটা। তো সেই জন্য কি হবে, যখন আমরা স্পেকট্রোফটোমিটারে যখন মাপবো তখন কি হবে, হাই ওডি দিয়ে দেবে, পেশেন্ট ভ্যালু হাই ওডি দিয়ে দেবে। তো হাই ওডি মানে হচ্ছে যে তোমার রেজাল্টও হাই হয়ে যাবে। তো সেটা কি, মেশিন তো আর বুঝছে না যেটা লাইপেমিক স্যাম্পেলের জন্য হয়েছে না হিমোলাইসিস স্যাম্পেলের জন্য হয়েছে, ও ওইসব কিছু বুঝবে না। ও হচ্ছে লাইট পাস করবে, যার মধ্যে দিয়ে সেই সলিউশনটার মধ্যে যা মলিকিউলস থাকবে তারা যতটা পরিমাণ লাইট অ্যাবজর্ব করবে সেই পেশেন্টের ওডি ভ্যালু তত বেশি হবে বা সেই পেশেন্টের সেই রেজাল্ট তত বেশি হবে। তো ওর কোনো মতলব নেই যে স্যাম্পেল লাইপেমিক হচ্ছে না স্যাম্পেল হিমোলাইসিস হচ্ছে, সে তো মানুষ নয়, সে তো একটা মেশিন, একটা মেকানিক্যাল জিনিস। তো সেই জন্য সে এই জিনিসগুলো আলাদা করে বুঝতে পারে না। তো আমাদের কাজ কি হচ্ছে, স্যাম্পেলটা যেন লাইপেমিক না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার সাথে হচ্ছে স্যাম্পেল যেন হিমোলাইজ না হয়। প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে স্যাম্পেল হিমোলাইজ বা লাইপেমিক হলে কিন্তু হবে না, কারণ সেক্ষেত্রে হাই রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে, হাইপার অ্যাক্টিভ স্যাম্পেল দেখাবে, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে পেশেন্টকে কি করতে হবে, মিনিমাম 10 থেকে 12 ঘন্টা ফাস্টিংয়ে থাকতে হবে, ঠিক আছে। 10 থেকে 12 ঘন্টা পেশেন্টকে ফাস্টিংয়ে থাকতে বলতে হবে, ঠিক আছে। তো তার সাথে সাথে আরেকটা জিনিস করলে ভালো হয়, পেশেন্ট যেন ব্লাড দেওয়ার আগের 3 দিন, লাস্ট 3 ডেজ যেদিন লিপিড প্রোফাইলে স্যাম্পেল দিচ্ছে তার থেকে 3 দিন পর্যন্ত কোনো যেন মিট, রেড মিট, চিকেন, মাটন এইসব জিনিস, মাছ, ডিম, এইসব জিনিসগুলো মানে ননভেজ খাবারটা যদি অ্যাভয়েড করতে পারে তাহলে কিন্তু যে টেস্ট রেজাল্ট আছে সেটা আরও স্পেসিফিক হয়, ওকে। তো সেটা সবসময় পেশেন্ট যদি মেনটেন না করতে পারে তাহলে সেটার জন্য কোনো ইস্যু নেই, কিন্তু হচ্ছে এটা হচ্ছে আইডিয়াল হচ্ছে স্যাম্পেল কালেকশনের যে প্রোটোকল বলো বা হচ্ছে গাইডলাইন বলো, তো সেটা হচ্ছে এইটা। পেশেন্টকে 10 থেকে 12 ঘন্টা ফাস্টিংয়ে থাকতে হবে। তার সাথে হচ্ছে লাস্ট 3 ডেজ তাকে হচ্ছে পুরো কার্বোহাইড্রেট খাবার খেতে হবে, কোনো ধরনের কোনো প্রোটিন বা হচ্ছে তোমার ওই লিপিড ফ্যাট জাতীয় জিনিস যেন
সে ইনটেক না করে। তো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। 12 ঘন্টা ফাস্টিংয়ে থাকার কথা, সেটা এলো স্যাম্পল যেরকম কালেক্ট করো সেরকম 2 থেকে 5 ml বা 3 to 5 ml স্যাম্পল কালেক্ট করলেই এনাফ। এবং এটা যেহেতু বায়োকেমিস্ট্রি স্যাম্পল, মানে বায়োকেমিস্ট্রি টেস্ট হবে, মানে আমার এখানে সেরাম রিকোয়ারমেন্ট আছে, তো সেই জন্য আমাকে এটা কি করতে হবে, ক্লট ভাইলে নিতে হবে। হয় জেল, যে ইয়েলো টপ টিউব যেগুলো থাকে, যেগুলো জেল ভাইল থাকে সেটাতে নিতে পারো, অথবা যে মানে অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো থাকেই না, কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে না, অর্থাৎ রেড ভাইল যেগুলো থাকে, লাল ভাইল যেটাকে বলি বা ক্লট ভাইল বলি, তো সেটাতেও নিতে পারো, ইয়েলো টপ টিউবেও নিতে পারো। মোট কথা হচ্ছে আমার কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট থাকলে হবে না, যেহেতু আমার এখানে হোল ব্লাড নয়, সেরাম রিকোয়ারমেন্ট আছে, তো সেই জন্য আমাকে এই ফাইলগুলো ইউজ করতে হবে। তো এই হচ্ছে আমার স্পেসিমেন কালেকশন। তো স্পেসিমেন কালেকশন হয়ে যাওয়ার পর স্যাম্পেল যখন সেপারেট করা হয়ে গেল সেন্ট্রিফিউজে, তো তারপরে আমি এটা যে রিয়েজেন্ট আছে সেই রিয়েজেন্ট দিয়ে আমি এটাকে অ্যাজ পার লিটারেচার এটাকে মানে প্রসেস করব। তারপরে সেমি অটো অথবা হচ্ছে যে ফুল অটো যদি হয় তাহলে তো একবারেই স্যাম্পেল বসিয়ে দিলে রিয়েজেন্ট দেওয়াই থাকে মেশিনের মধ্যে, তো রেজাল্ট দিয়ে দেবে। তো সেরকমভাবে রেজাল্ট রিড করতে হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে why HDL is good and হচ্ছে LDL is bad। তো এই জিনিসটা এবার আমরা আলোচনা করব। তো তোমাদেরকে যখন নর্মাল রেঞ্জ বলেছি তখন আমি একটা কথা বলে দিয়েছিলাম যে HDL হচ্ছে গুড কোলেস্ট্রল। কেন গুড কোলেস্ট্রল না, হচ্ছে HDLটা কি করছে যে গোটা শরীরে যেখানে যেখানে আমাদের ফ্যাট বা হচ্ছে যে তোমার কি কোলেস্ট্রল বা টিজি যেখানে যেখানে বেশি পরিমাণে আছে সেখান থেকে সবকে নিয়ে এসে জড়ো করে লিভারের মধ্যে নিয়ে চলে আসছে। লিভারের কাজ কি? লিভারের কাজ হচ্ছে যত ওয়েস্টেজগুলো আছে তাদেরকে এক্সক্রিয়েশন করা অথবা তাদের প্রসেস করা। তো এইটাই হচ্ছে কাজ করছে কি না HDL, মানে যত যা গুন্ডা বদমাস যা কিছু আছে তাদেরকে নিয়ে এসে ধরে জেলে ভরে দিল। তাহলে কি হবে? তারা তাদের তাণ্ডব করতে পারবে না, তারা বাকি পার্টসগুলোকে এফেক্ট করতে পারবে না, আর্টারিতে বলো বা আদার্স অন্য কোনো যে আমার আর্টারির যে ওয়াল আছে সেখানে গিয়ে জমতে পারবে না। তো সেই সব জায়গার যে কোলেস্ট্রল আছে বা টিজি আছে তাদেরকে নিয়ে এসে কী করলো, জেলে ভরে দিল, মানে লিভারে ভরে দিল। তো লিভার কি করবে, এরপর তাদেরকে যে এক্সক্রিয়েশনের যে প্রসেস আছে তো বডি থেকে এক্সক্রিয়েট আউট করে দেবে, অথবা তাদেরকে মানে প্রসেস করে অন্য কোনো ইয়েতে পরিণত করবে, কম্পোনেন্টে পরিণত করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে HDL করছে। আর LDL কি করছে? LDL ঠিক তার উল্টো করছে। এ কী করছে? জেল থেকে ছেড়ে দিচ্ছে ওদেরকে, জেল থেকে যা ডাকাত বদমাস চোর ছাচর যারা ছিল তাদেরকে জেল থেকে মুক্ত করে দিচ্ছে। তার ফলে কী করবে, তারা আবার তাদের নিজের জায়গায় ফিরে যাবে, তারা বিভিন্ন বডি পার্টে গিয়ে কী করবে, আবার সেই ওই অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো জিনিসগুলো করবে, মানে আর্টারির দেওয়ালে গিয়ে কী করবে, জমতে শুরু করবে। তো এই LDL কি করছে, লিভার থেকে এই কোলেস্ট্রলগুলোকে নিয়ে ও কী করছে, পেরিফেরাল ব্লাডে ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। এ করছে কি, পেরিফেরাল বা এক্সট্রা যে বডি পার্টগুলো আছে, মানে হেপাটাইট মানে হচ্ছে যে কী বলে এটাকে, হেপাটিক সেল যেগুলো থাকে, তো হচ্ছে যে এই ইয়ে থেকে লিভারের সব বাকি জিনিসগুলোকে ধরে এনে লিভারে নিয়ে আসছে, আর হচ্ছে LDL করছে লিভার থেকে বাকি জায়গাতে ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে LDLকে বলা হচ্ছে গুড কোলেস্ট্রল আর HDLকে বলা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল। ওকে, তো এবারে আমরা দেখব যে কোলেস্ট্রল কখন কখন হাই হচ্ছে আর কখন কখন কম হচ্ছে। তো কোলেস্ট্রল কখন কখন হাই হবে না, অ্যাথেরোস্ক্লেরোসিস। তো অ্যাথেরোস্ক্লেরোসিস কী জিনিস সেটা আমি এখানে বলে দিয়েছি, যে আর্টারি দেওয়ালে যখন এক্সেস যদি আমাদের নর্মাল রেঞ্জের তুলনায় বেশি পরিমাণে কোলেস্ট্রল যদি আমাদের সেখানে, তো এটা হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিসে বাড়বে টোটাল কোলেস্ট্রলটা। তো অ্যাথেরোস্ক্লেরোসিস কী জিনিস না, এটা হচ্ছে আর্টারির মধ্যে যখন ডিপোজিট পড়বে ওয়ালের মধ্যে এই লিপিডগুলো বা হচ্ছে যে কোলেস্ট্রলগুলো, তখন কী হবে, আর্টারির যে ভিতরের যে হোলটা আছে সেটা ছোট হয়ে যাবে, তারপরে ব্লাড প্যাসেজ করতে অসুবিধা হবে। তো পেশেন্টের তখন কী হবে, চেস্ট পেন হবে, এরকম করোনারি হার্ট ডিজিজ যেগুলো আছে তো সেগুলো হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। তো এখানে এই টোটাল কোলেস্ট্রলটা হাই পাওয়া যাবে। ডায়াবেটিক মেলিটাস, তো ডায়াবেটিক মেলিটাসের ক্ষেত্রেও কিন্তু মানে যেগুলো সুগারের পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে হার্টের রোগটাও কিন্তু হচ্ছে যে খুব মানে রিলেটেড একটা, ঠিক আছে। যাদের সুগার থাকে তাদের কিন্তু হার্ট, কিডনি এগুলো কিন্তু খুব এফেক্টেড হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। তো তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম মানে কি বলেছিলাম, যখন থাইরয়েডের যখন প্রোফাইল করিয়েছিলাম তখন বলেছিলাম হাইপোথাইরয়েডিজম। হাইপো মানে কম, থাইরয়েডিজম মানে কি, যে থাইরয়েড গ্ল্যান্ড যে হরমোনগুলোকে রিলিজ করছে তারা যখন কমে যাবে, হাইপো মানে কমে যাওয়া। তো তারা কি কি, এখান থেকে কি কি হরমোন রিলিজ হচ্ছে, T3 অ্যান্ড T4। তো T3 অ্যান্ড T4 যখন কমে যাবে মানে তার অপোজিটটা মানে TSH বেড়ে যাবে, ঠিক আছে। তো তখন সেই কন্ডিশনে হবে কি হবে, কোলেস্ট্রলটা বেড়ে যাবে। তার সাথে হচ্ছে অ্যালকোহলিজম। পেশেন্ট যদি অ্যালকোহলিক হয় তাহলে কি হবে,
পুরোটাই ব্যাপারটা যেহেতু লিভারের সাথে যুক্ত, লিভার কি করছে আমাদের সিনথেসিস করছে কাকে, কোলেস্ট্রলকে। তো লিভারের সেলগুলো যদি ঠিকঠাক না থাকে, যদি মদ খেয়ে যদি লিভারের সেলগুলো ফুটে যায়, যদি সেটা ফ্যাটি লিভার হয়ে যায় বা লিভারের সেলগুলো যদি ফ্যাট জমে যাচ্ছে বা ওভারল্যাপ হয়ে যাচ্ছে ফ্যাট দিয়ে, তাহলে কি হবে, তার সেলগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না, লিভার ঠিকঠাক কাজ করতে পারবে না, লিভার সিরোসিস হয়ে যাবে। তো তখন যেহেতু লিভার ঠিকঠাক কাজ করতে পারবে না, তখন কি হবে, এর প্রোডাকশনগুলো বেড়ে যাবে, কোলেস্ট্রল প্রোডাকশন বেড়ে যাবে, বা যে ব্যাড কোলেস্ট্রলগুলো আছে সেগুলোও সে প্রসেস করতে পারবে না, এক্সক্রিয়েশন করতে পারবে না। তারপরে কী হবে, অ্যাজ এ রেজাল্ট আমাদের যে মানে সেরাম আছে, তবে সেই সেরাম বা প্লাজমার মধ্যে সেই কোয়ান্টিটিগুলো হাই হয়ে যাবে। তো এই সব কন্ডিশনে হচ্ছে কোলেস্ট্রল হাই হয়। তো এবারে হচ্ছে লো কখন কখন হবে, তো এখানে দেখো বলেছিলাম হাইপোথাইরয়েডিজমে কোলেস্ট্রল হাই হচ্ছে, তাহলে তার অপোজিটটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। তো হাইপার থাইরয়েডিজমে কোলেস্ট্রলটা কমে যাবে। হাইপার থাইরয়েডিজম মানে কি, হাইপার মানে হচ্ছে বেশি। তো থাইরয়েড গ্ল্যান্ড যখন T3 T4কে বেশি পরিমাণে সিক্রেট করবে বা রিলিজ করবে বা প্রোডাকশন করবে T3 T4, তখন কি হবে, অটোমেটিক তার অপোজিটটা TSHটা কমে যাবে। তো সেই কন্ডিশনটাকে বলবো আমরা হাইপার থাইরয়েডিজম। তো হাইপার থাইরয়েডিজমে কোলেস্ট্রল কমে যাচ্ছে দেখো। আর হচ্ছে হেপাটোসেলুলার ড্যামেজ। হেপাটো মানে কি, লিভার, ঠিক আছে। হেপাটোসেলুলার মানে লিভারের সেলগুলো যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হবে ম্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে হবে, মানে কোনো পেশেন্টের যদি ম্যাল অ্যাবজর্পশন মানে যা খাচ্ছে সেগুলো কিছু অ্যাবজর্ব হচ্ছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই কোলেস্ট্রলটা কিন্তু কম হয়ে যাবে। ওকে, তো এই ছিল তোমার হচ্ছে লিপিড প্রোফাইলের গোটা যে ভিডিওটা, সেটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো তাহলে এইটুকুই লেকচার ক্লাসে। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবে, ঠিক আছে। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। কিছু ভালো লাগছে না।